রক্তদানের পর অজ্ঞান। হাসপাতালে রক্তদান করতে গিয়েছিলাম ছেলের সাথে। রক্ত দেওয়ার পর হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়লাম। চোখ খুললাম ছেলের কোলে মাথা রেখে। সে আমার কপালে হাত বুলিয়ে চোখের জল ফেলছে। মা, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ডাক্তার এসে বলল, চিন্তা নেই, আপনার স্ত্রী ঠিক আছে। ছেলে সংশোধন না করে আমার হাত চেপে ধরল। হাসপাতাল থেকে বের হয়ে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, আজ তোমাকে হারানোর ভয়ে আমি বুঝেছি তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, জীবনসাথী হিসেবে। তার চোখের জল আমার গালে পড়ছিল। বলল, মা, বিয়ে করো আমাকে। আমি তোমার রক্তের মতোই তোমার শরীরে মিশে থাকতে চাই। আমার দুর্বল শরীরে তার এই আবেগের চাপ সইতে পারছি না। রক্তদানের পর এই অভাবনীয় প্রেমের স্বীকারোক্তি। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ছেলের এমন কথা শুনে আমি হতভম্ব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা সেন। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম কৌশিক সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তনবি। রিয়াদ ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনবি ১৩ বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। সেদিন সকালে রিয়াদ বলল, মা, আমার ক্লাসমেট সুমনের বোনের জরুরি রক্তের প্রয়োজন। আমি একা গেলে ভয় লাগে, তুমি একসাথে চলো। আমি রাজি হয়ে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখি অনেক মানুষের ভিড়। রক্ত পরীক্ষা করে ডাক্তার বলল আমার রক্তের গ্রুপ ম্যাচ করেছে। রিয়াদ আমার পাশেই বসে থাকল। সুচ ফোটানোর সময় একটু ব্যথা পেলাম। রিয়াদ আমার হাত ধরে রাখল। মা, কেমন লাগছে সে জিজ্ঞেস করল। ভালো। তুমি চিন্তা করো না আগে। কিন্তু হঠাৎ মাথা ঘুরতে শুরু করল। চোখের সামনে অন্ধকার নেমে এল। শেষ যা মনে আছে রিয়াদের চিৎকার, মা, মা। চোখ খুলতেই দেখি রিয়াদের কোলে মাথা রেখে শুয়ে আছি। তার চোখে পানি। আমার কপালে হাত বুলাচ্ছে। মা, তুমি ঠিক আছো তো? আমি উঠে বসার চেষ্টা করলাম। হ্যাঁ, এখন ভালো লাগছে গিউ। ডাক্তার এসে আমার পালস দেখল। চিন্তা নেই, আপনার স্ত্রী একদম ঠিক আছে। রক্তদানের পর এরকম হওয়া স্বাভাবিক। রিয়াদ কিছু বলল না, শুধু আমার হাত চেপে ধরল। হাসপাতাল থেকে বের হওয়ার সময় রিয়াদ আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আজ তোমাকে হারানোর ভয়ে বুঝলাম তুমি ছাড়া আমি বাঁচতে পারব না গিউ। আমি ভাবলাম ছেলে আবেগপ্রবণ হয়ে পড়েছে। বললাম, আরে পাগল, আমি তো ভালোই আছি গু। কিন্তু সে আরও জোরে জড়িয়ে ধরে বলল, না মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, জীবনসাথী হিসেবে ভালোবাসি। আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়াদ, তুমি কি বলছ? মা, বিয়ে করো আমাকে। আমি তোমার রক্তের মতোই তোমার শরীরে মিশে থাকতে চাই। আমার মাথা ঘুরতে লাগল। এ কি শুনছি? আমার নিজের ছেলে? কিন্তু এই মুহূর্তেই একটি অদ্ভুত ব্যাপার ঘটল। রিয়াদের মুখ হঠাৎ পাল্টে গেল। তার চোখে একটা অন্যরকম চাহনি এল। সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। মা, আমি একটা গোপন কথা বলি? আমার গলা শুকিয়ে গেল। কি? আসলে আমি রিয়াদ নই গি। আমি পিছিয়ে গেলাম। মানে? আমি একটি রহস্যময় সত্তা। রিয়াদের মধ্যে প্রবেশ করেছি। আমার নাম আকাশ। আমি ৩০০ বছর আগে মারা গিয়েছিলাম। কিন্তু আমার আত্মা এই পৃথিবীতেই রয়ে গেছে গি। আমি কাঁপতে শুরু করলাম। এ কি বলছ? আমি তোমার ভালোবাসায় পড়েছি মধুমিতা। ৩০০ বছর ধরে আমি একজন সাচ্চা ভালোবাসার খোঁজ করছিলাম। আজ তোমাকে দেখে বুঝলাম তুমিই সেই নারী গু। আমার মনে হলো স্বপ্ন দেখছি। তুমি তুমি ভূত। না, আমি একজন আধ্যাত্মিক সত্তা। আমি রিয়াদের কোনো ক্ষতি করিনি। শুধু তার শরীর ব্যবহার করে তোমার সাথে কথা বলছি গু। এই কথার পর হঠাৎ রিয়াদের চোখ পাল্টে গেল। সে আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মা, আমি এখানে কি করছি? আমার কিছুই মনে নেই গু। আমি বুঝলাম আকাশ নামের সেই আধ্যাত্মিক সত্তা চলে গেছে। রিয়াদ আবার স্বাভাবিক হয়েছে। কিছু না বাবা। চলো বাসায় যাই। বাড়িতে এসে আমি ভাবতে থাকলাম, এইসব কি ঘটল?
আকাশ নামের সেই আত্মা কি আবার ফিরে আসবে? সেই রাতে ঘুমানোর সময় আমার স্বপ্নে একজন সুদর্শন পুরুষ এল। তার বয়স প্রায় ৩৫ বছর হবে। সাদা পোশাক পরা, চোখে একটা রহস্যময় দৃষ্টি। মধুমিতা, আমি আকাশ। আমি তোমার স্বপ্নে এসেছি গু। স্বপ্নেই আমি বললাম, তুমি কে? কেন আমাকে বিরক্ত করছ? আমি ৩০০ বছর আগে রাজা মহিপালের রাজ্যে একজন সেনাপতি ছিলাম। একটি যুদ্ধে আমি মারা যাই। কিন্তু আমার ভালোবাসা অপূর্ণ থেকে যায়। তাই আমার আত্মা এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছে গিয়ে। কিন্তু তুমি কেন আমাকে বেছে নিলে? কারণ তুমি একমাত্র নারী যার মধ্যে আমি সেই ভালোবাসা খুঁজে পেয়েছি যার জন্য আমি ৩০০ বছর অপেক্ষা করেছি। আমি স্বপ্নেই কাঁদতে শুরু করলাম। কিন্তু আমার পরিবার আছে। আমি একজন বিবাহিত মহিলা গু। আমি তোমার পরিবারের কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার হৃদয়ে একটা জায়গা চাই। পরদিন সকালে ঘুম ভাঙল। কিন্তু স্বপ্নটা এত জীবন্ত ছিল যে মনে হচ্ছিল সত্যি ঘটেছে। দুপুরে রিয়াদ কলেজ থেকে ফিরে বলল, মা, আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। একজন অদ্ভুত মানুষ আমার সাথে কথা বলেছে গি। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। কি বলেছে? সে বলেছে আমার শরীর দিয়ে তোমার সাথে কথা বলবে। আমি বলেছি না, কিন্তু সে বলল আমার কোনো ক্ষতি করবে না গি। আমি বুঝলাম আকাশ রিয়াদের সাথেও যোগাযোগ করেছে। সেই রাতে আবার আকাশ আমার স্বপ্নে এল। মধুমিতা, আমি তোমাকে আমার আসল ইতিহাস বলি গু। বলো। ৩০০ বছর আগে আমার প্রিয়তমা ছিল রাজকন্যা মালবিকা। আমরা দুজনে গোপনে প্রেম করতাম। কিন্তু রাজা জানতে পেরে আমাকে যুদ্ধে পাঠিয়ে দেন। সেই যুদ্ধেই আমি মারা যাই। মালবিকাও দুঃখে মারা যায়। তার মানে? আমি বিশ্বাস করি তুমি মালবিকার পুনর্জন্ম। তাই আমি তোমার কাছে ফিরে এসেছি গু। আমি স্বপ্নেই কাঁদতে থাকলাম। এইসব কি হচ্ছে আমার জীবনে? পরদিন হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল। জ্বর এসে গেল। কৌশিক ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বলল, কোনো সমস্যা নেই। শুধু দুর্বলতা। কিন্তু আমি জানতাম এটা স্বাভাবিক অসুস্থতা নয়। আকাশের সাথে আধ্যাত্মিক যোগাযোগের কারণেই এরকম হচ্ছে। সেই রাতে আকাশ আবার এল। মধুমিতা, তুমি অসুস্থ হয়ে পড়েছ কারণ আমাদের আত্মিক বন্ধন তৈরি হচ্ছে গি। এর মানে কি? মানে হল তুমি যদি আমাকে গ্রহণ করো তাহলে তুমি ভালো হয়ে যাবে। আর যদি প্রত্যাখ্যান করো তাহলে এই অসুস্থতা বাড়তেই থাকবে গি। আমি ভয় পেয়ে গেলাম। তুমি কি আমাকে জোর করছ? না, আমি তোমাকে পছন্দ করার জন্য জোর করছি না। কিন্তু আধ্যাত্মিক নিয়মে এরকমই হয়। যখন দুটি আত্মা একে অপরের জন্য নির্ধারিত, তখন তাদের একসাথে না থাকলে শারীরিক সমস্যা হয় গে। আমি কি করব বুঝতে পারলাম না। পরদিন সকালে রিয়াদ আবার অদ্ভুত আচরণ করতে শুরু করল। তার চোখে সেই রহস্যময় চাহনি ফিরে এল। মা, আমি আকাশ। তুমি কেমন আছো? আমি বললাম, আমি অসুস্থ হয়ে পড়েছি গু। তুমি যদি আমাকে গ্রহণ করো তাহলে তুমি সুস্থ হয়ে যাবে গু। কিন্তু আমি কিভাবে তোমাকে গ্রহণ করব? তুমি তো একটি আত্মা গু। আমি তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। আমি একটি মানুষের রূপ নিতে পারি। তার জন্য আমার একটি শরীর দরকার। কোন শরীর? আমি তোমার পাড়ার একটি মৃত্যুর দ্বারপ্রান্তে থাকা যুবকের শরীরে প্রবেশ করতে পারি। তাকে বাঁচিয়ে তুলে সেই শরীরেই তোমার সামনে আসব। আমি অবাক হয়ে গেলাম। এই রকম সম্ভব? হ্যাঁ। কিন্তু তার জন্য তোমার অনুমতি লাগবে গে। আমি চিন্তায় পড়ে গেলাম। একদিকে আমার অসুখ বাড়ছে, অন্যদিকে এই অবিশ্বাস্য প্রেমের আহ্বান। সেই রাতে কৌশিক বলল, তুমি কেমন জেন হয়ে গেছ? কি ভাবছ সারাদিন? আমি কি বলবো? যে আমার সাথে একটি ৩০০ বছরের পুরনো আত্মার প্রেম হয়েছে? কিছু না, শুধু একটু অসুস্থ বোধ করছি। পরদিন আকাশ আবার এল রিয়াদের মধ্য দিয়ে। মধুমিতা, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে তুমি আমার আসল পরিচয় বুঝতে পারবে গু। কোন জায়গা? শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি পুরানো রাজবাড়ি আছে। সেটাই ছিল রাজা মহিপালের রাজ্য। সেখানে আমার কবর আছে গি। আমি ভাবলাম একবার গেলে হয়তো সব রহস্য পরিষ্কার হবে। ঠিক আছে, আমি যাব। পরদিন আমি রিয়াদকে বললাম আমরা একটা ঐতিহাসিক জায়গায় যাব। কৌশিক অফিসে গেছে, তন্বী স্কুলে। বাসে করে পুরানো রাজবাড়িতে পৌঁছলাম। ভাঙা দেওয়াল, জংলাগাছ দিয়ে ঢাকা একটা বিশাল এলাকা। হঠাৎ রিয়াদের মধ্যে আকাশ চলে এল। এসো মধুমিতা।
আমি তোমাকে আমার কবর দেখাই। রাজবাড়ির পেছনে একটি ছোট মাজার টাইপের জায়গায় একটি পাথরের কবর। এটাই আমার কবর। এখানে আমি ৩০০ বছর ধরে শুয়ে আছি। আমি কবরের উপর হাত রাখতেই হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ যেন আমার হাত স্পর্শ করল। অনুভব করতে পারছ আমার স্পর্শ? আমি কাঁদতে শুরু করলাম। সত্যিই কিছু একটা অনুভব করছিলাম। আকাশ, তুমি সত্যিই আছো? হ্যাঁ প্রিয়তমা, আমি সত্যি আছি। শুধু তুমি আমাকে গ্রহণ করো। হঠাৎ কবরের পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, কে এখানে? আমি চমকে পিছিয়ে গেলাম। একজন বৃদ্ধ মানুষ এল। আমি এই মাজারের খাদেম। আপনারা কি করছেন এখানে? আমি বললাম, আমরা শুধু দেখতে এসেছি। বৃদ্ধ বলল, এই কবরের একটা ইতিহাস আছে। এখানে সেনাপতি আকাশের কবর। লোকে বলে তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। আমার সারা শরীর কেঁপে উঠল। কি বলেন? হ্যাঁ, অনেকে এসে বলে যায় যে তারা আকাশের সাথে কথা বলেছে, বিশেষ করে মেয়েরা। আমি বুঝলাম আমি একা নই। আরও অনেক নারীর সাথে আকাশ যোগাযোগ করেছে। তাহলে তাহলে কিছু না। কিন্তু যারা আকাশের প্রেমে পড়েছে তাদের সবার একটাই পরিণতি হয়েছে। কি পরিণতি? তারা পাগল হয়ে গেছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি কি ভুল করেছি? রিয়াদের মুখে আকাশ বলল, মধুমিতা, এই বুড়োর কথা শুনো না। আমি তোমাকে কোনো ক্ষতি করব না। কিন্তু বৃদ্ধ খাদেম বলল, এই ছেলেটার মধ্যেও আকাশ প্রবেশ করেছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আমি রিয়াদের হাত ধরে টানতে লাগলাম। কিন্তু সে নড়ল না। মা, আমি যাব না। আমি এখানেই থাকব। আমি বুঝলাম আকাশ রিয়াদকে নিয়ন্ত্রণ করছে। আকাশ, দয়া করে রিয়াদকে ছেড়ে দাও। আমি ছাড়ব, তবে তুমি আমার সাথে এখানেই থেকে যাও। খাদেম বলল, আপনি আপনার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে যান। এখানে থাকা বিপজ্জনক। আমি জোর করে রিয়াদকে টেনে নিয়ে এলাম। রাস্তায় এসেই রিয়াদ স্বাভাবিক হয়ে গেল। মা, আমরা এখানে কেন? আমার কিছুই মনে নেই। বাড়ি ফেরার পথে আমি ভাবতে থাকলাম, আমি একটা বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েছি। সেই রাতে আকাশ আবার স্বপ্নে এল। কিন্তু এবার তার চেহারা ভয়াবহ। চোখে রাগ। মধুমিতা, তুমি আমাকে ছেড়ে চলে এলে? আকাশ, আমি ভয় পেয়ে গেছি। তুমি যদি আমাকে গ্রহণ না করো, তাহলে আমি তোমার পরিবারের ক্ষতি করতে পারি। আমি কাঁদতে শুরু করলাম। দয়া করে আমার পরিবারের ক্ষতি করো না। তাহলে আমার কাছে ফিরে এসো। পরদিন থেকে আমার পরিবারে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কৌশিকের অফিসে সমস্যা হল। তনবীর স্কুলে পড়ার সমস্যা হল। রিয়াদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। আমি বুঝলাম আকাশ আমার পরিবারকে কষ্ট দিচ্ছে। সেই রাতে আমি স্বপ্নে আকাশকে বললাম, আকাশ, তুমি আমার পরিবারকে কষ্ট দিও না। আমি তোমার কাছে ফিরে আসব। সত্যি? তুমি আমাকে গ্রহণ করবে? হ্যাঁ, কিন্তু তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে। তাহলে কাল সকালে তুমি সেই রাজবাড়িতে এসো। পরদিন সকালে আমি কৌশিককে বললাম একটি কাজে বাইরে যাচ্ছি। কিছু না বলে বের হয়ে গেলাম। রাজবাড়িতে পৌঁছে দেখি সেই খাদেম নেই। শুধু নীরবতা। আকাশের কবরের কাছে গিয়ে বললাম, আকাশ, আমি এসেছি। হঠাৎ হাওয়ার একটা ঝাপটা এল। আমার সামনে একটি স্বচ্ছ মূর্তি দেখা দিল। সুদর্শন পুরুষ, যাকে স্বপ্নে দেখেছিলাম। মধুমিতা, তুমি সত্যিই এসেছ? হ্যাঁ, আমি এসেছি। তুমি কি আমাকে গ্রহণ করবে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার একটি পরিবার আছে। আমি তাদের ছেড়ে যেতে পারি না। তাহলে কি করব আমরা? হঠাৎ আমার মনে একটা আইডিয়া এল। আকাশ, তুমি কি অন্য কোনো উপায়ে আমার কাছে আসতে পারো? কি রকম? তুমি বলেছিলে কোনো মৃতপ্রায় ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারো। সেই ব্যক্তিটি যদি আমার পরিবারের কেউ না হয়? হ্যাঁ, সেটা সম্ভব। কিন্তু তার জন্য আমাকে এই কবর থেকে উঠতে হবে। তুমি কিভাবে উঠবে? তোমার রক্ত লাগবে। তুমি যদি এই কবরে তোমার কয়েক ফোঁটা রক্ত দাও, তাহলে আমি মুক্ত হব। আমি ভাবলাম, এটাই হয়তো একমাত্র উপায়। ঠিক আছে। আমি আমার হাতের আঙুল কেটে কবরের উপর কয়েক ফোঁটা রক্ত ফেললাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। কবর থেকে একটা উজ্জ্বল আলো বের হল।
মধুমিতা, আমি মুক্ত। এখন আমি একটি নতুন শরীর খুঁজব। আকাশের আত্মা কবর থেকে বের হয়ে আকাশে উড়ে গেল। আমি বাড়ি ফিরে এলাম। মনে মনে ভাবলাম, এখন কি হবে? 3 দিন পর সংবাদপত্রে একটা খবর দেখলাম। হাসপাতালে কোমায় থাকা রোগী হঠাৎ সুস্থ হয়ে উঠল। খবরটি পড়ে আমি বুঝলাম আকাশ কোনো একজনের শরীরে প্রবেশ করেছে। পরদিন দুপুরে দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি একজন অপরিচিত পুরুষ। বয়স প্রায় 35। সুদর্শন। চোখে সেই রহস্যময় চাহনি। মধুমিতা, তুমি? আমি আকাশ। আমি অর্জুন নামের একজন কোমায় থাকা রোগীর শরীরে প্রবেশ করেছি। সে এখন সুস্থ, কিন্তু আমি তার মধ্যে আছি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তুমি সত্যি এসেছ? হ্যাঁ। এখন আমি একটি মানুষের রূপে তোমার সাথে থাকতে পারব। কিন্তু এই সময় রিয়াদ বাইরে থেকে এল। মা, ইনি কে? আমি বিব্রত হয়ে গেলাম। এ এ আমার এক বন্ধুর ছেলে। আকাশ বলল, আমি অর্জুন, তোমার মায়ের পুরানো বন্ধু। রিয়াদ সন্দেহের চোখে তাকাল। সেই রাত থেকে আকাশ আমার আশেপাশেই থাকতে শুরু করল। সে পাশের পাড়ায় একটা বাসা নিল। নিয়মিত আমার সাথে দেখা করত। কিন্তু একদিন কৌশিক সন্দেহ করতে শুরু করল। মধুমিতা, তুমি ইদানিং অনেক বাইরে যাচ্ছ। কার সাথে দেখা করো? কিছু না, শুধু বান্ধবীদের সাথে। কিন্তু কৌশিক বুঝতে পারছিল আমি মিথ্যা বলছি। একদিন সে আমাকে লুকিয়ে ফলো করল। দেখল আমি আকাশের সাথে পার্কে বসে আছি। সেই রাতে কৌশিক আমাকে জিজ্ঞেস করল, মধুমিতা, তুমি কার সাথে পার্কে ছিলে? আমি আর লুকাতে পারলাম না। সব সত্যি বলে দিলাম। আকাশের কথা, তার আত্মার কথা, সব। কৌশিক প্রথমে বিশ্বাস করল না। বলল, তুমি পাগল হয়ে গেছ। ভূতপ্রেত কি বলছ? কিন্তু আমি যখন আকাশকে বাড়িতে নিয়ে এলাম তখন কৌশিক অবাক হয়ে গেল। আকাশ কৌশিককে বলল, আমি আপনার স্ত্রীকে ভালোবাসি। কিন্তু আমি আপনার পরিবারের কোনো ক্ষতি করব না। কৌশিক রেগে গেল। তুমি কে বলছো আমার স্ত্রীকে ভালোবাসো? কিন্তু আকাশ তার অলৌকিক শক্তি দেখাল। হাওয়া দিয়ে ঘরের জিনিসপত্র নাড়াতে শুরু করল। কৌশিক ভয় পেয়ে গেল। বুঝলে, কোনো সাধারণ মানুষ না। তুমি কে? তুমি কি চাও? আকাশ বলল, আমি আপনার স্ত্রীর প্রেমিক। 300 বছর আগের। আমি শুধু তার ভালোবাসা চাই। কৌশিক বলল, কিন্তু সে আমার স্ত্রী। আমি জানি। তাই আমি আপনার সাথে একটি সমঝোতার প্রস্তাব দিতে চাই। কি রকম? আপনি মধুমিতাকে সপ্তাহে 3 দিন আমার সাথে থাকার অনুমতি দিন। বাকি 4 দিন সে আপনার সাথে থাকবে। আমি অবাক হয়ে গেলাম। এ কি প্রস্তাব? কৌশিক বলল, এ কি পাগলামি বলছ? কিন্তু আকাশ তার শক্তি দেখিয়ে কৌশিককে বাধ্য করল। এইভাবে আমার জীবনে এক অদ্ভুত ব্যবস্থা চালু হল। সপ্তাহে 3 দিন আকাশের সাথে, 4 দিন কৌশিকের সাথে। কিন্তু এই অদ্ভুত জীবনযাত্রা বেশি দিন টিকল না। পাড়া প্রতিবেশীরা গুজব করতে শুরু করল। রিয়াদ আর তম্বি প্রশ্ন করতে শুরু করল, মা, তুমি কেন এত বাইরে থাকো? একদিন আমি আকাশকে বললাম, আকাশ, এইভাবে আর চলতে পারে না। আমার পরিবার ভেঙে যাচ্ছে। তাহলে কি করব? তুমি আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। কিন্তু তুমি তোমার সন্তানদের ছেড়ে যেতে পারবে? আমি কাঁদতে শুরু করলাম। আমি জানি না কি করব। হঠাৎ আকাশ বলল, মধুমিতা, আমি তোমাকে আমার জগতে নিয়ে যেতে পারি। তোমার জগৎ? হ্যাঁ, আত্মার জগত। সেখানে আমরা চিরকাল একসাথে থাকতে পারব। কিন্তু তার জন্য আমাকে মরতে হবে? না, তুমি মরবে না। আমি তোমাকে আমার মতো অমর করে দেব। আমি ভাবলাম, এটাই হয়তো সমাধান। কিন্তু সেই রাতে আমার স্বপ্নে মালবিকা এল। সেই রাজকন্যা যার পুনর্জন্ম আমি। মধুমিতা, তুমি ভুল করছ। কেন? আকাশ তোমাকে সত্য বলেনি। সে আসলে একটি অশুভ আত্মা। 300 বছর আগে সে আমাকেও এই ফাঁদে ফেলেছিল। আমি অবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? আকাশ আসলে একজন তান্ত্রিক ছিল। সে রাজা মহিপালের যুগে কালো জাদু করত। আমাকে ভুলিয়ে আমার প্রেমে ফেলেছিল। তারপর আমার প্রাণশক্তি নিয়ে নিজেকে অমর করেছিল। তার মানে? সে যুদ্ধে মরেনি। সে নিজেই নিজেকে আত্মার রূপ দিয়েছে যাতে চিরকাল বেঁচে থাকতে পারে। এখন সে তোমার প্রাণশক্তি নিতে চায়।
আমার সারা শরীর কেঁপে উঠল। তাহলে আমি কি করব? তুমি তার কাছ থেকে দূরে থাকো। আমি তোমাকে রক্ষা করার উপায় বলে দিচ্ছি। পরদিন সকালে ঘুম ভেঙে আমি মালবিকার কথা ভাবতে লাগলাম। সে যা বলেছে তা কি সত্যি? দুপুরে আকাশ এল, কিন্তু আমি তার দিকে অন্যভাবে তাকাতে লাগলাম। আকাশ, তুমি কি আমার কাছে সব সত্যি বলেছ? হ্যাঁ, সব সত্যি গু। তুমি সত্যিই একজন সেনাপতি ছিলে? আকাশের চোখে একটা ইতস্তত ভাব দেখলাম। হ্যাঁ, তা ছিলাম গু। আমি বুঝলাম সে মিথ্যা বলছে। সেই রাতে আমি গোপনে একটি তান্ত্রিকের কাছে গেলাম। তাকে সব বললাম। তান্ত্রিক বলল, আপনি খুবই বিপদে আছেন। এই আত্মা একটি অশুভ শক্তি। এটি আপনার প্রাণশক্তি শুষে নিয়ে আরও শক্তিশালী হতে চায় গু। আমি কি করব? আপনাকে একটি সুরক্ষা কবচ দিচ্ছি। এটা গলায় পরে রাখবেন। এবং একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। বিপদের সময় পড়বেন। আমি কবচ নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন আকাশ এসে বলল, মধুমিতা, আজ আমরা আমার জগতে চলে যাব। আমি যেতে চাই না ঘে। আকাশের চোখ লাল হয়ে গেল। কেন? তুমি আমাকে প্রতারণা করছ? আমি জানতে পেরেছি তুমি কে গু। আকাশ হেসে উঠল। তাহলে তো ভালোই। এখন আর ছলনা করতে হবে না গি। হঠাৎ তার চেহারা পরিবর্তন হয়ে গেল। ভয়াবহ দেখতে হয়ে গেল। মধুমিতা, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না গি। আমি তান্ত্রিকের দেওয়া মন্ত্র পড়তে শুরু করলাম। হঠাৎ আকাশ চিৎকার করে পিছিয়ে গেল। এ কি করছ? আমি মন্ত্র পড়তে থাকলাম। আকাশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লাগল। কিন্তু এই সময় সে অর্জুনের শরীর ছেড়ে চলে গেল। অর্জুন মাটিতে পড়ে গেল। আমি অর্জুনকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, এই ব্যক্তি অজ্ঞান হয়ে আছে। কিন্তু বিপজ্জনক কিছু নয় গু। কয়েকদিন পর অর্জুন জ্ঞান ফিরে পেল। সে বলল, আমার কিছুই মনে নেই। আমি হাসপাতালে কোমায় ছিলাম। তারপর এখানে গি। আমি বুঝলাম আকাশ অর্জুনকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার ভুল ভাঙল কয়েকদিন পরই। আকাশ আবার ফিরে এল। এবার সে আরও শক্তিশালী অবস্থায়। রাতের স্বপ্নে এসে বলল, মধুমিতা, তুমি আমাকে ঠকাতে পারবে না গি। আমি তান্ত্রিকের কাছে আবার গেলাম। তান্ত্রিক বলল, এই আত্মাকে চূড়ান্তভাবে শেষ করতে হবে। তার জন্য আপনাকে তার আসল কবরে যেতে হবে। সেখানে একটি বিশেষ পূজা করতে হবে। কি রকম পূজা? আপনাকে আগুনে পুড়িয়ে তার সমস্ত অশুভ শক্তি নষ্ট করতে হবে। কিন্তু এই কাজ খুবই বিপজ্জনক। আমি সিদ্ধান্ত নিলাম। এই অশুভ আত্মার হাত থেকে মুক্তি পেতেই হবে। পরদিন গোপনে সেই পুরানো রাজবাড়িতে গেলাম। তান্ত্রিক আমার সাথে ছিল। আকাশের কবরের চারপাশে বিশেষ মন্ত্রপুত তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলাম। হঠাৎ ভয়াবহ চিৎকার শোনা গেল। আকাশ উপস্থিত হল। মধুমিতা, তুমি আমাকে ধ্বংস করছ? হ্যাঁ। তুমি একটি অশুভ শক্তি। তোমাকে শেষ করতেই হবে গি। আকাশ আমাকে আক্রমণ করতে এল। কিন্তু আগুনের কারণে সে কাছে আসতে পারল না। ধীরে ধীরে তার চিৎকার কমে গেল। অবশেষে সম্পূর্ণ নীরবতা। আমি বুঝলাম আকাশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই ঘটনার পর আমার জীবনে অন্য একটি চমক অপেক্ষা করছিল। বাড়ি ফিরে দেখি অর্জুন আমার বাড়িতে বসে আছে। অর্জুন, তুমি এখানে? মধুমিতা, আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। কেন? আকাশ আমার শরীর দখল করার সময় আমি সবকিছু দেখেছি। তুমি আমাকে মুক্ত করেছ গু। আমি অবাক হয়ে গেলাম। তুমি সব জানো? হ্যাঁ। এবং আমি তোমার প্রেমেও পড়েছি গু। আমার মাথা ঘুরে গেল। কি? মধুমিতা, আকাশ ছিল অশুভ। কিন্তু আমি একজন সাধারণ মানুষ। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারি। আমি কৌশিকের কথা ভাবলাম। আমার সন্তানদের কথা ভাবলাম। অর্জুন, আমি একটি বিবাহিত মহিলা গি। আমি জানি। কিন্তু প্রেমের কোনো বাধা থাকে না গি। এবার আমি একটি সাধারণ মানুষের প্রেমের প্রস্তাব পেলাম। কোনো অলৌকিক ঘটনা নয়, সাধারণ ভালোবাসা। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম। কৌশিককে সব খুলে বললাম। কৌশিক, আমি অর্জুনকে ভালোবাসি। কিন্তু আমি আমার পরিবার ছেড়ে যেতে চাই না গে। কৌশিক অনেক কান্নাকাটি করল। কিন্তু শেষ পর্যন্ত বলল, তুমি যা চাও তাই করো। আমি অর্জুনের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম।
কিন্তু আমার সন্তানদের কাছেও থাকব। এইভাবে আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হল। আকাশের অশুভ প্রেম থেকে মুক্তি পেয়ে এখন অর্জুনের সাথে একটি স্বাভাবিক জীবন। কিন্তু জীবনে সব সময় চমক থেকেই যায়। 6 মাস পর আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। অর্জুনের সন্তান। এই খবরে সবাই হতবাক। কৌশিক, রিয়াদ, তম্বি সবাই। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম এই সন্তানকে জন্ম দেব। 9 মাস পর জন্ম হল একটি ছেলের। নাম রাখলাম আকাশ। হ্যাঁ, সেই অশুভ আত্মার নামেই। কিন্তু এই আকাশ সম্পূর্ণ ভিন্ন। এ আমার প্রেমের ফসল। অর্জুন বলল, মধুমিতা, এই শিশুর মধ্যে দিয়ে আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে গি। আমি হাসলাম। জীবনটা কি অদ্ভুত! একটি অশুভ প্রেম থেকে শুরু হয়ে শেষ হল একটি পবিত্র ভালোবাসায়। এখন আমার 3টি সন্তান। রিয়াদ, তম্বি আর আকাশ। 2টি স্বামী, কৌশিক আর অর্জুন। সবাই একসাথে একটি বড় পরিবারের মতো থাকি। কৌশিক শেষ পর্যন্ত অর্জুনকে মেনে নিয়েছে। রিয়াদ আর তন্বী তাদের নতুন ছোট ভাইকে খুব ভালোবাসে। জীবনে যা কিছু রহস্য ছিল সব পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু ভালোবাসা আর শান্তি। অর্জুন প্রায় বলে, মধুমিতা, আকাশ তোমাকে আমার কাছে পৌঁছে দিয়েছে। এদিক থেকে দেখলে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিতকে। আমি হেসে বলি, হ্যাঁ, ভাগ্য অনেক অদ্ভুতভাবে কাজ করে কি। কিন্তু আমার এই শান্তিময় জীবনে আবার একটি ঝড় উঠল। আকাশ যখন 2 বছর বয়সী তখন একদিন সে কথা বলতে শুরু করল। কিন্তু তার প্রথম কথা ছিল, মা, আমি তোমাকে 300 বছর ধরে খুঁজছিলাম গো। আমার রক্ত শীতল হয়ে গেল। এ কি বলছে? অর্জুন বলল, শিশুরা কখনো কখনো অদ্ভুত কথা বলে। চিন্তার কিছু নেই গি। কিন্তু দিন দিন আকাশের আচরণ আরও রহস্যময় হয়ে উঠল। সে এমন সব কথা বলত যা একটি 2 বছরের শিশুর পক্ষে জানা অসম্ভব। একদিন সে বলল, মা, আমার আগের জন্মে আমি রাজা মহিপালের রাজ্যে ছিলাম গো। আমি আতঙ্কিত হয়ে গেলাম। সেই অশুভ আকাশের আত্মা কি আমার সন্তানের মধ্যে প্রবেশ করেছে? সেই রাতে আমি তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক বলল, আপনি যখন সেই অশুভ আত্মাকে ধ্বংস করেছিলেন তখন তার কিছু অংশ হয়তো বেঁচে গিয়েছিল। সেটা আপনার গর্ভের শিশুর মধ্যে প্রবেশ করেছে গি। তার মানে আমার সন্তান? আপনার সন্তান বিপজ্জনক। তার মধ্যে সেই অশুভ আত্মার শক্তি আছে গি। আমি কাঁদতে শুরু করলাম। আমি কি করব? এই শিশুকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সে বড় হয়ে তার পূর্ণ শক্তি পায় তাহলে আপনার পরিবারের জন্য বিপদ। বাড়ি ফিরে আমি অর্জুনকে সব বললাম। অর্জুন বলল, মধুমিতা, এ তো আমাদের নিজের সন্তান। আমি এই শিশুর কোনো ক্ষতি হতে দেব না গিয়ে। কিন্তু যদি সে সত্যিই বিপজ্জনক হয় তাহলে আমরা তাকে সঠিক পথে পরিচালিত করব। দিন দিন আকাশ বড় হতে লাগল। তার অদ্ভুত ক্ষমতাগুলো প্রকাশ পেতে শুরু করল। সে মানুষের মনের কথা পড়তে পারত, ভবিষ্যৎ বলতে পারত। 5 বছর বয়সে সে একদিন বলল, মা, আমি জানি তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছ গো। আমি চমকে গেলাম। না বাবা, আমি কেন ভয় পাব? কারণ আমি আলাদা। আমি জানি আমার মধ্যে সেই পুরানো আকাশের আত্মা আছে গো। আমার হাত কেঁপে উঠল। তুমি কি বলছ? কিন্তু মা, আমি সেই আকাশ নই। আমি তোমার আর বাবার সন্তান। আমি তোমাদের কোনো ক্ষতি করব না গি। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার প্রিয় সন্তান মা, আমি একটা কথা বলি? আমি চাই আমার এই বিশেষ ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতে গু। আমি অবাক হয়ে গেলাম। কিভাবে? আমি অসুস্থ মানুষদের সুস্থ করতে পারি। দুঃখী মানুষদের সান্ত্বনা দিতে পারি গি। এই কথা শুনে আমার মনে আশার আলো জাগল। হয়তো আমার সন্তান সেই অশুভ শক্তিকে ভালো কাজে ব্যবহার করতে পারবে। আকাশ বড় হতে হতে সত্যিই মানুষের উপকার করতে শুরু করল। পাড়ার অসুস্থ মানুষেরা তার কাছে এসে সুস্থ হয়ে যেত। আমাদের বাড়িতে প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় হতে থাকল। কৌশিক বলল, মধুমিতা, এই ছেলে তো একটা অলৌকিক ক্ষমতার অধিকারী গু। রিয়াদ আর তন্বীও তাদের ছোট ভাইয়ের ক্ষমতায় মুগ্ধ হল। কিন্তু আমি সবসময় ভয়ে থাকতাম। কখন যে আকাশের মধ্যকার অশুভ শক্তি জেগে ওঠে। একদিন আকাশ 10 বছর বয়সে আমাকে বলল, মা, আমি একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি দেখেছি আমার ভবিষ্যৎ। আমি একদিন একজন মহান সাধক হব। মানুষের সেবা করব। আমি খুশি হলাম। সত্যি? হ্যাঁ। কিন্তু তার জন্য আমাকে কঠোর সাধনা করতে হবে।
আমাকে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে গু। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। তুমি আমাদের ছেড়ে যাবে? না মা, আমি তোমাদের ছেড়ে যাব না। কিন্তু কয়েক বছরের জন্য আমাকে সাধনা করতে হবে গু। আমি কাঁদতে শুরু করলাম। আমার প্রিয় সন্তান আমাকে ছেড়ে যাবে? অর্জুন বলল, আকাশ, তুমি এখনো ছোট। বড় হয়ে এসব ভাববে উ। কিন্তু আকাশ দৃঢ়ভাবে বলল, না বাবা, আমি আমার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত গু। 15 বছর বয়সে আকাশ সত্যিই বাড়ি ছেড়ে চলে গেল। সে বলল, মা, আমি 5 বছর পর ফিরব। তখন আমি পূর্ণ সাধক হয়ে ফিরব। আমি তাকে যেতে দিতে চাইনি। কিন্তু সে অটল ছিল। আকাশ চলে যাওয়ার পর আমাদের বাড়ি নীরব হয়ে গেল। প্রতিদিন যে মানুষের ভিড় হতো তা আর হল না। 5 বছর কেটে গেল। আমি প্রতিদিন আকাশের ফেরার অপেক্ষায় থাকতাম। একদিন হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি একজন সাধুর পোশাকে কেউ দাঁড়িয়ে আছে। মা, আমি ফিরে এসেছি গু। আমি চিনতে পারলাম। আমার আকাশ। কিন্তু সে অনেক পাল্টে গেছে। তার চোখে একটা দিব্য আলো। মুখে শান্তির ছাপ। আকাশ, তুমি? আমি তাকে জড়িয়ে ধরলাম। মা, আমি এখন একজন পূর্ণ সাধক। আমি মানুষের সেবায় আমার জীবন উৎসর্গ করব। সেই থেকে আকাশ আমাদের সাথেই থাকে। কিন্তু সে এখন একজন সাধক। প্রতিদিন হাজারো মানুষ তার কাছে আসে। সে তাদের সেবা করে। আমার সেই ভয় আর নেই যে আকাশের মধ্যকার অশুভ শক্তি জেগে উঠবে। সে সেই অশুভতাকে ভালোতে পরিণত করেছে। এখন আমার বয়স 50 বছর। আমার 3 সন্তান সবাই প্রতিষ্ঠিত। রিয়াদ একজন ইঞ্জিনিয়ার। তন্বী একজন ডাক্তার। আর আকাশ একজন মহান সাধক। কৌশিক আর অর্জুন দুজনেই আমার পাশে আছে। আমরা একটি বিশাল সংযুক্ত পরিবার। কখনো কখনো ভাবি জীবনটা কতই না অদ্ভুত। একটি হাসপাতালে রক্তদানের ঘটনা থেকে No, 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 no.
Alguna
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 Alguna